আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আমাদের কোর্স চ্যাপ্টারের ধারাবাহিক লেকচার চলতেছিল। তো আমরা এর আগে গোলজি বডির ক্লাস করেছি। তো ধারাবাহিকতায় আজকে আমাদের যে লেকচারটা হবে সেটা হচ্ছে লাইসোজোম। সো লাইসোজোম এবং গোলজি বডি এদের মধ্যে একটা কানেকশন আছে। অর্থাৎ তোমরা অনেকেই হয়তো জেনে থাকবা যে আমাদের এই লাইসোজোমের উৎপত্তি, অর্থাৎ আমাদের যে লাইসোজোম বা এটার উৎপত্তিগত বা বিভিন্ন দিক থেকে আমাদের গোলজি বডির সাথে কিন্তু একটা মিল তোমরা খুঁজে পাবা। তো সেক্ষেত্রে এবং লাইসোজোম কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, বিশেষ করে একাডেমিক এবং অ্যাডমিশন উভয় জায়গাতেই এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আসো আমরা কথা না বাড়িয়ে লেকচারটা শুরু করি। বোর্ডে দেখো লেখা আছে লাইসোজোম। তো লাইসোজোমের আমরা বেশ কিছু ছদ্মনাম দেখতে পাবো। ইতিমধ্যে আমরা যখন প্রতিটা লেকচার করেছি সবগুলা কোষীয় অঙ্গাণুর একটা করে ছদ্মনাম আমরা পেয়েছিলাম, বেশ কয়েকটা করে। তো এটার আরও কিছু ছদ্মনাম আছে, যেমন তোমরা লাইসোজোমকে বলতে পারো কোষের পাকস্থলী। এটাকে কোষের পাকস্থলী বলা হয়। কেন বলা হচ্ছে? কারণ এরা জীবাণু ভক্ষণ করে এবং হজম করে, ঠিক আছে? সো এটাকে কোষের পাকস্থলী বলা যেতে পারে। তারপরে আমরা বলতে পারি এটাকে বলা হচ্ছে, এর আরও একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক এনজাইমের আধার। দ্যাট মিন্স এর ভিতরে অনেক এনজাইম থাকে, যে এনজাইমগুলা বিভিন্ন বিক্রিয়াতে মূলত ব্যবহার হয়। আচ্ছা, এর আরও একটা নাম আছে, এটাকে অনেকেই বলে থাকে সুইসাইডাল ব্যাগ অথবা সুইসাইডাল স্কোয়াড, এরকম নাম দেওয়া আছে। এরকম ছদ্মনামগুলো তোমরা শুনতে পাবা। তো এই ছদ্মনামগুলো আমরা কেন পড়বো? আমাদের বিভিন্ন পরীক্ষার এমসিকিউ প্রশ্ন আমরা যখন অ্যানালাইসিস করব তখন তোমরা দেখতে পাবা যে এগুলার ছদ্মনামগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তো চলো আমরা এই কোষীয় অঙ্গাণুটা আজকে একদম A to Z আমরা পুরোটাই আলোচনা করব। তো আমরা যদি বলি যে লাইসোজোম কি থেকে উৎপত্তি লাভ করে, তাহলে এগুলো ছিল তার ছদ্মনাম। দ্যাট মিন্স এই যে এই তিনটা হচ্ছে আমাদের লাইসোজোমের ছদ্মনাম। এখন আমরা দেখব যে লাইসোজোমের উৎপত্তি কি থেকে। এর উৎপত্তি কি থেকে? আমি তোমাকে ইন্টারেস্টিং একটা জিনিস শেখাই, তাহলে বুঝতে পারবা। তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে যে কোষঝিল্লি অথবা নিউক্লিয় ঝিল্লি, অর্থাৎ আমাদের নিউক্লিয়াসের যে ঝিল্লি বা পর্দাটার কথা আমরা জানি, সেইখান থেকে উৎপত্তি কি হয়? এখান থেকে উৎপত্তি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সবার এটা জানা আছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হচ্ছে আমাদের কোষঝিল্লি অথবা নিউক্লিয় ঝিল্লি থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইট? তারপরে তোমরা অনেকেই জেনে থাকবা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের আছে, একটা হচ্ছে রাফ আর একটা হচ্ছে স্মুথ। দ্যাট মিন্স মসৃণ এবং হচ্ছে অমসৃণ, দুই রকমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এখন ভালো করে বুঝতে হবে, এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখান থেকে তৈরি হয় গোলজি বস্তু, এখান থেকে তৈরি হয় গোলগি বডি বা গোলগি বস্তু, রাইট? এটা আমরা সবাই জানি, এটা আমাদের কিন্তু মোটামুটি সবার আগের বিভিন্ন জায়গাতে আমরা এটা পড়ে আসছি, আগের বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোতে আমরা পড়ে আসছি। এখন এই গোলজি বডি এখান থেকে পরবর্তীতে লাইসোজোম সৃষ্টি হয়। লাইসোজোম এখান থেকে পরবর্তীতে লাইসোজোমের উৎপত্তি হয়। তাহলে আমরা কি শিখলাম? আমরা যদি এই ফ্লো চার্টটা মনে রাখতে পারি তাহলে 2 থেকে 3টা কোষীয় অঙ্গাণুর উৎপত্তি কিন্তু আমরা পারবো। আবারও বলছি, দেখো, কোষঝিল্লি বা নিউক্লিয় ঝিল্লি এখান থেকে উৎপত্তি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই রকমের হয়, একটা মসৃণ, একটা হচ্ছে অমসৃণ। তো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হয় গোলজি বডি, পরে গোলজি বডি থেকে তৈরি হয় লাইসোজোম। আমি শুরুতেই বলেছি যে গোলজি বডির সাথে লাইসোজোমের একটা উৎপত্তিগত মিল আছে, অর্থাৎ গোলজি বডি থেকে লাইসোজোমের উৎপত্তি হয়। এটা খুব ভালো করে মনে রাখো। এখন প্রশ্ন হচ্ছে, কোনো কোনো বইতে এভাবে বলা আছে যে লাইসোজোমের উৎপত্তি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হয়। আমাদের যে পাঠ্য বইগুলো আমরা পড়ে থাকি বিভিন্ন স্যার ম্যাডামদের, ওই বইগুলোতে এভাবে বলা আছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গোলজি বডি থেকে আমাদের এই লাইসোজোমের উৎপত্তি। তবে আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে গোলজি বডি থেকেই লাইসোজোম উৎপত্তি হয়, আসলে গোলজি বডি আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এইভাবে কিন্তু আমরা এটা মনে রাখতে পারি, ঠিক আছে? এখন আসো, আমরা তার যে ছদ্মনামগুলা দিয়েছি সেই ছদ্মনামগুলার কিছু বিশেষত্ব আছে।
দেখো কোষের পাকস্থলী তুমি কেন বলতেছো? কারণ জীবাণু ভক্ষণ করবে তাই। তারপরে তুমি হাইড্রোলাইটিক এনজাইমের আধার কেন বলতেছো? কারণ এর ভিতরে প্রায় 50 রকমের এনজাইম সুরক্ষিত অবস্থায় থাকে, যে এনজাইমগুলা বিভিন্ন বিক্রিয়াতে ব্যবহার হয়ে থাকে। আর এটাকে সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড কেন বলা হচ্ছে? আত্মঘাতী থলিকা। হ্যাঁ, এটার বাংলা হচ্ছে আত্মঘাতী থলিকা। দেখবা তোমাদের বইতে বাংলায় লেখা আছে, এটাকে বলা আছে আত্মঘাতী থলিকা। কেন আত্মঘাতী থলিকা আমরা বলছি? কারণ আমাদের এই লাইসোজোম কি করে, তীব্র খাদ্য অভাবের সময় ওরা আমাদের মানে জীবাণুকে ভক্ষণ করতে করতে কখনো কখনো পুরো সেলকেই মেরে ফেলতে পারে। অর্থাৎ সেলের যে আদার্স অর্গানগুলো আছে, অর্গানালিগুলো আছে, অঙ্গাণুগুলো আছে, সেগুলোকে মেরে ফেলে। তো একটা সময় পুরো কোষটাই কিন্তু মারা যায়। এটাকে আমরা অটোলাইসিস বলি, সামনে পড়তে গেলে আমরা কিন্তু পাবো। সো এই ফাংশনগুলোর কারণে এটাকে আত্মঘাতী থলিকা বলা হচ্ছে। তো আসো আমরা আরেকটু সামনের দিকে যাই, যেগুলো পরীক্ষায় বিভিন্ন প্রশ্নগুলো আসতে পারে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। লাইসোজোম মূলত এটা প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে তেমন একটা পাওয়া যায় না, হাতে গোনা দুই এক জায়গাতে হচ্ছে এটা পাওয়া যায়। তো ওইটাই আমরা এখন শিখবো। তো আসো লাইসোজোম আমরা কোথায় কোথায় পাবো। তাহলে প্রথমে আসো লাইসোজোমের উপস্থিতি। আমরা এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইসোজোমের উপস্থিতি, অর্থাৎ লাইসোজোমকে তুমি কোথায় কোথায় দেখতে পাবা, লাইসোজোমের উপস্থিতি। তো ভাইয়া দেখো লাইসোজোম আমি যদি বলি যে এটা মূলত প্রাণী কোষে পাওয়া যায়, হ্যাঁ এটা হচ্ছে মূলত প্রাণী কোষে পাওয়া যায়, এটা হচ্ছে প্রাণী কোষে পাওয়া যায়। হ্যাঁ, উদ্ভিদ কোষে যে একেবারেই পাওয়া যায় না সেটা না, উদ্ভিদ কোষেও পাওয়া যায়, তবে এটা মূলত প্রাণী কোষে পাওয়া যায়। এটা আমরা সবাই মনে রাখবো, এটা মূলত প্রাণী কোষে পাওয়া যায়। আচ্ছা, প্রাণী কোষের কোন কোন জায়গাগুলোতে এটা বেশি পাওয়া যায়? আচ্ছা, আমি একটা কথা দিয়ে এটা মনে রাখতাম, সেটা হচ্ছে LINK, লিঙ্ক। এটা দিয়ে আমরা মনে রাখতাম আমাদের সময়, আমরা যখন পড়তাম এভাবে মনে রাখতাম। দেখো এলতে হচ্ছে লিভার, লিভার মানে তোমরা তো জানো আমাদের যকৃত। আচ্ছা, আইতে হলো ইন্টেস্টাইন, অর্থাৎ আমাদের অন্ত্র যেটাকে আমরা বলি, ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র সেখানে। আচ্ছা, এনতে হচ্ছে নার্ভ, অর্থাৎ আমাদের স্নায়ু। আর কেতে হচ্ছে কিডনি। হ্যাঁ, কিডনির কোষে সব থেকে বেশি লাইসোজোম থাকে, দেখবা বইতে লেখা আছে যে বৃক্কতে সব থেকে বেশি লাইসোজোম থাকে। আচ্ছা, এগুলোর পাশাপাশি অর্থাৎ লিভার, ইন্টেস্টাইন, নার্ভ, কিডনি। আচ্ছা, আমি এগুলোর বাংলা টার্মগুলো একটু পাশে বলে দিই, হয়তো তোমাদের অনেকের জানা নাই, ফার্স্ট ইয়ারে যারা আছো তারা হয়তো এগুলোর টার্ম সম্পর্কে অতটা পরিচিত না। আচ্ছা, নার্ভ মানে তো স্নায়ু, সেটা জানো সবাই, আর কিডনি মানে তো হচ্ছে বৃক্ক, ঠিক আছে? তাহলে এগুলোর বাংলা টার্মও পাশাপাশি আমরা বলে দিলাম। এই জায়গাগুলোতে আমাদের লাইসোজোম বেশি পাওয়া যায়। কেন? কারণ এগুলাতে জীবাণুর আক্রমণ, এবং এগুলো আমাদের ভাইটাল অর্গানস। সো এখানে যদি কোনো জীবাণুর আক্রমণ হয়, সো লাইসোজোম সেখানে তার যে এনজাইমগুলো দিয়ে সেটাকে কিন্তু প্রতিহত করে। পাশাপাশি আমাদের আরও কিছু কিছু জায়গাতে লাইসোজোম আছে, যেমন তোমাদের সম্প্রতি বইতে অ্যাড হয়েছে এরকম যে অগ্নাশয়, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের শ্বেতরক্তকণিকা, ঠিক আছে, শ্বেতরক্তকণিকা, তারপরে হচ্ছে আমাদের অগ্নাশয়। এই জায়গাগুলোতেও কিন্তু লাইসোজোম থাকে, এই জায়গাগুলোতে লাইসোজোম থাকে, অর্থাৎ শ্বেতরক্তকণিকা, অগ্নাশয়, তারপরে লিভার, ইন্টেস্টাইন, নার্ভ, কিডনি। হ্যাঁ, তো এই কয়টা শব্দকে আমরা একটা টেকনিক দিয়ে মনে রাখবো। টেকনিকটা না হচ্ছে লিঙ্ক। লিভার, ইন্টেস্টাইন, নার্ভ, কিডনি, শ্বেতরক্তকণিকা, অগ্নাশয়, এই জায়গাগুলোতে আমাদের লাইসোজোম থাকে। তার মধ্যে শ্বেতরক্তকণিকা এবং কিডনি, এইগুলাতে লাইসোজোমের আধিক্য বেশি। আচ্ছা, এখন একটা কথা মনে রাখবা যে লাইসোজোম পাওয়া যায় না কোথায়, মনে রাখবা আরবিসিতে লাইসোজোম থাকে না। আরবিসিতে কি থাকে না? লাইসোজোম থাকে না। আরবিসিতে লাইসোজোম থাকে না, এটা কিন্তু মনে রাখবা। আরবিসি বলতে আমাদের লোহিত রক্তকণিকা, এখানে কোনো লাইসোজোম থাকে না। আচ্ছা, তারপরে আমরা মনে রাখবো যে নর্মালি উদ্ভিদ কোষে লাইসোজোম পাওয়া যায় না, তবে সম্প্রতি একটা কথা বলতেছে, সম্প্রতি আমরা আমাদের যে উদ্ভিদ কোষ, সেই উদ্ভিদ কোষে কিছু কিছু জায়গাতে লাইসোজোম পাওয়া গিয়েছে, তাহলে সেই যে লাইসোজোম যে পাওয়া গেল তারও একটা স্পেশালি নাম দেওয়া হয়েছে। ওকে, অর্থাৎ উদ্ভিদ কোষে সাধারণত লাইসোজোম থাকে না, কিন্তু রিসেন্ট কিছু লাইসোজোম পাওয়া গিয়েছে, তাদের একটা নামকরণ করা হয়েছে উদ্ভিদ কোষে, সেটাকে বলা হচ্ছে স্ফেরোজোম।
অথবা এর আরও একটা নাম দেওয়া হয়েছে, এটাকে অনেকেই এরকমভাবে বলে অলিওজোম। এর আরেকটা নাম দেওয়া হয়েছে অলিওজোম। তাহলে স্ফেরোজোম বা অলিওজোম এই নামে উদ্ভিদ কোষে লাইসোজোম পাওয়া গিয়েছে। আমরা কিন্তু এটা খুব ভালো করে আমাদের যে হাইলাইটার থাকবে অথবা আমাদের যে আমরা হাইলাইটার পেন দিয়ে যখন এগুলা পড়বো তখন এইভাবে সুন্দরভাবে আমাদের হাইলাইটার পেন দিয়ে এটাকে হচ্ছে আমরা মার্কিং করে রাখবো যে উদ্ভিদ কোষে সম্প্রতি যে লাইসোজোমটা পাওয়া গিয়েছে তার নাম হচ্ছে স্ফেরোজোম বা অলিওজোম। আচ্ছা, এবার স্পেসিফিক কিছু তথ্য তোমরা জেনে নাও। কিছু কিছু উদ্ভিদ কোষে লাইসোজোম পাওয়া গিয়েছে, যেমন ধরো তোমরা অনেকেই নাম শুনবা পেঁয়াজের বীজ কোষ, এখানে লাইসোজোম পাওয়া গিয়েছে। পেঁয়াজের বীজ কোষ, পেঁয়াজের বীজ কোষ এখানে লাইসোজোম আছে, মানে উদ্ভিদের কোন কোন জায়গাতে লাইসোজোম আছে। তারপরে হচ্ছে ভুট্টা, ভুট্টা এবং তামাকের চারা, ঠিক আছে, ভুট্টা এবং তামাকের চারা এখানে পাওয়া গিয়েছে। এবং আরেকটা কথা বলা আছে থ্যালোফাইট জাতীয় কিছু উদ্ভিদ আছে, থ্যালয়েড জাতীয় কিছু উদ্ভিদ আছে সেখানে পাওয়া গিয়েছে, অর্থাৎ থ্যালোফাইটা। সামনে তোমাদের উদ্ভিদবিদ্যার ষষ্ঠ চ্যাপ্টার, সেখানে থ্যালোফাইটের নাম তোমরা কিন্তু শুনবা। তাহলে সম্প্রতি আমরা এই তিনটা উদ্ভিদের নাম আমরা জানবো, 1, 2 এবং হচ্ছে 3। এই 3 জাতের উদ্ভিদে আমরা হচ্ছে লাইসোজোম পেয়েছি, এবং উদ্ভিদে যে লাইসোজোমগুলো পাওয়া গেছে সামগ্রিকভাবে তাদেরকে নামকরণ করা হয়েছে স্ফেরোজোম বা অলিওজোম। ওকে, তাহলে এই যে জিনিসটা আমরা বললাম, এই জিনিসগুলো আমরা পড়লাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন যারা দিবা অথবা যারা তোমরা একাডেমিক ব্যাচে আসো, একাডেমিকের বিভিন্ন এমসিকিউতে এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। আমি আরেকবার রিভাইজ করাই দিচ্ছি। দেখো, নর্মালি লাইসোজোম প্রাণীকোষে পাওয়া যায় যে জায়গাগুলোতে বেশি পাওয়া যায়, লিভার, ইন্টেস্টাইন, নার্ভ, কিডনি। এটা আমরা লিঙ্ক দিয়ে মনে রাখবো, লিঙ্ক টেকনিকটা হচ্ছে লিঙ্ক। শ্বেত রক্তকণিকা, অগ্নাশয়, এগুলাতে। আমাদের আরবিসিতে কোনো লাইসোজোম থাকে না। আর উদ্ভিদ কোষে নর্মালি থাকে না, বাট সম্প্রতি কিছু কিছু উদ্ভিদে লাইসোজোম পাওয়া গিয়েছে, যেমন ধরো পেঁয়াজের বীজ কোষ, ভুট্টা এবং তামাকের চারা, তারপর থ্যালোফাইট জাতীয় কিছু উদ্ভিদ। এই লাইসোজোমগুলোকে আমরা কি বলি? স্ফেরোজোম বা অলিওজোম। ওকে, তাহলে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে লাইসোজোম কোথায় কোথায় পেলাম, কোথায় কোথায় পেলাম না। আচ্ছা, এবার আসো আমরা শিখব লাইসোজোমের গঠন, অর্থাৎ তার ভৌত গঠন। আচ্ছা, লাইসোজোমের ভৌত গঠনটা নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, লাইসোজোমের ভৌত গঠন। তো লাইসোজোমের যে ভৌত গঠনটা আমরা এখন পড়ব সেটা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। লাইসোজোমের ভৌত গঠন, লাইসোজোমের ভৌত গঠন। আচ্ছা, এগুলা আমাদের একটা কথা মনে রাখতে হবে যে রিটেনে লাইসোজোম কম আসে, অর্থাৎ এ যাবৎকালে বিভিন্ন পরীক্ষায় রিটেনে কম আসছে। সো এগুলা থেকে এমসিকিউ বেশি হবে। সো এমসিকিউ যেহেতু হবে, সো আমাদেরকে একটু মানে ভিতর থেকে ডিপলি পড়তে হবে। আচ্ছা, লাইসোজোমের ভৌত গঠন বলতে গেলে আমি তোমাদেরকে একটা ছবি দেখাই, তাহলে ভালো বুঝবা। একটা ছবি আমি নিয়ে রাখছি এখানে, এই ছবিটা সবাই দেখো। আচ্ছা, এটাই হচ্ছে লাইসোজোমের গঠন। খাতায় লিখছো লাইসোজোমের গঠন, এখন সবাই এদিকে মনোযোগ দাও। আচ্ছা, এই ছবিতে যা দেখতেছো এটা হচ্ছে একটা লাইসোজোম। আচ্ছা, এই লাইসোজোমের আমরা যদি বলি যে তার স্ট্রাকচারটা কীরকম এবং তার ভিতরে কি কি আছে, মনে রাখবা বলা আছে বইতে যে একটা দ্বিস্তরী একক পর্দা দিয়ে লাইসোজোমটা আবৃত থাকে। তাহলে আমরা একটু করব কি, আমরা হচ্ছে যে কাজটি করব সেটা হচ্ছে যে এই ছবিটাকে আমি একটু ছোট করে বাম পাশে রেখে দিচ্ছি, আশা করি তোমরা সব দেখতে পাচ্ছ। তাহলে মনে রাখবা লাইসোজোম একটা দ্বিস্তরী একক পর্দা, দ্বিস্তরী একক পর্দা, এটা দিয়ে হচ্ছে সে আবৃত থাকে। মনে রাখবা লাইসোজোমের পর্দাটা হচ্ছে দ্বিস্তরী একক পর্দা, রাইট? ওকে, লাইসোজোমের ক্ষেত্রে আরেকটা ইনফরমেশন মনে রাখবা যে লাইসোজোমের যে প্রাচীর তোমরা দেখতেছো, ভালো করে খেয়াল করো। এই ভিতরের বিভিন্ন এনজাইম আছে, এই যে এগুলো হচ্ছে বিভিন্ন এনজাইম। তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবা হয়তো ছবিতে, ভালো বুঝতেছো কিনা। এই যেগুলো হচ্ছে লাইসোজোমের ভিতরে এনজাইম। তাহলে লাইসোজোমের ভিতরে প্রায় 50 ধরনের এনজাইম থাকে। মনে রাখবা কত ধরনের? 50। লাইসোজোমের ভিতরে প্রায় 50 রকমের এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম, যারা বিভিন্ন বিক্রিয়াতে অংশগ্রহণ করে। আচ্ছা, তারপরে যেটা মনে রাখবা, লাইসোজোমের যে প্রাচীরটা দেখতেছো, সেই প্রাচীরে দেখছো কিছু দানাদার বস্তু আছে, কিছু দানাদার বস্তু আছে। এর ভিতরে কিছু বস্তু আছে, ধরো সাপোজ এর ভিতরে কিছু বস্তু আছে যেগুলোকে আমরা বলে থাকি স্ট্যাবিলাইজার। হ্যাঁ, লাইসোজোমের প্রাচীরে মনে রাখবা লাইসোজোমের
যে একক পর্দা বা প্রাচীরের কথা আমরা বললাম, সেই প্রাচীরে একটা বস্তু আছে, তার নাম হলো স্ট্যাবিলাইজার। স্ট্যাবিলাইজার, এই শব্দটা একটু সবাই খেয়াল করো। স্ট্যাবিলাইজার মানে কি? আচ্ছা, লাইসোজোমের প্রাচীরে দুইটা জিনিস থাকে, একটার নাম হলো স্ট্যাবিলাইজার, আর আরেকটা উপাদান এখানে থাকে, তার নাম হচ্ছে লোবিলাইজার। লোবিলাইজার মনে রাখবা। এই যে প্রাচীরটা দেখতেছো, খেয়াল করো, এই যে প্রাচীরটা দেখতেছো, এই প্রাচীরে দুইটা উপাদান থাকে, একটা নাম স্ট্যাবিলাইজার, একটা হচ্ছে লোবিলাইজার। আচ্ছা, স্ট্যাবল শব্দটার মানে যদি আমরা জানি তাহলে আমাদের পড়া হয়ে গেছে। স্ট্যাবিলাইজার মানে যে হচ্ছে লাইসোজোমের প্রাচীরকে কি করবে? লাইসোজোমের প্রাচীরকে স্থিতিশীল রাখবে। ঠিক আছে, লাইসোজোমের প্রাচীরকে স্থিতিশীল রাখে। অর্থাৎ লাইসোজোমের যে প্রাচীরটা আছে সেই প্রাচীরটাকে সে ইনট্যাক্ট রাখে, যাতে করে এনজাইমগুলো, এই যে ভিতরের যে এনজাইমগুলো যেন বাইরে চলে না আসে। আর লোবিলাইজার কোনটা? যে যারা হচ্ছে প্রাচীরকে, এদের কাজ হলো যে প্রাচীরকে ছিদ্র করে দেয়, অথবা তুমি বলতে পারো যে প্রাচীরকে এরা নষ্ট করে দিতে পারে, তখন এনজাইমগুলো বাইরে আসে। তার মানে কাহিনী কি? স্ট্যাবিলাইজার প্রাচীরকে ইনট্যাক্ট রাখে, অর্থাৎ প্রাচীর যেন ছিদ্র না হয়। আর প্রাচীরটা যদি ছিদ্র হয়ে যায় তাহলে ভিতরের এনজাইমগুলো বাইরে চলে আসবে, অর্থাৎ লাইসোজোমের বাইরে চলে আসবে, সাইটোপ্লাজমে চলে আসবে। তাহলে সাইটোপ্লাজমে আসলে সে কি করবে? সে জীবাণু ভক্ষণ করবে। কিন্তু ঘটনা হচ্ছে, জীবাণু যদি সে না পায় তাহলে কিন্তু কোষীয় অঙ্গাণুকে খাওয়া শুরু করবে, আশপাশের যে কোষীয় অঙ্গাণুগুলো আছে তাকে খাবে, এবং খাইতে খাইতে একসময় পুরো কোষকেই মেরে ফেলবে। এই জন্য লাইসোজোমের ভিতরের যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলোকে সবসময় সুরক্ষিত রাখতে হয়। তাহলে স্ট্যাবিলাইজারের কাজ হলো ভেতরের এনজাইমগুলোকে সুরক্ষিত রাখা, সেজন্য তো প্রাচীরটাকে স্থিতিশীল রাখতে হবে। আর লোবিলাইজারের কাজ হলো প্রাচীরটাকে ছিদ্র করা বা প্রাচীরটাকে অস্থিতিশীল করে দেয়, পরবর্তীতে এনজাইমগুলো বাইরে আসে। তার মানে লোবিলাইজার এবং স্ট্যাবিলাইজার এই দুটার কাজ হলো একদম অপোজিট। ঠিক আছে, তাহলে প্রাচীরে আমরা বলবো এই দুটো উপাদান থাকে। আচ্ছা, আর এখানে 50 রকমের এনজাইম আছে, একটা দ্বিস্তরী একক পর্দা দিয়ে আমাদের লাইসোজোমটা কিন্তু একদম মানে ইনট্যাক্ট অবস্থায় থাকে। আচ্ছা, এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে লাইসোজোমে যে 50 রকম এনজাইমের কথা বলতেছি আমরা, তার ভিতরে কয়েকটা এনজাইমের নাম তোমাকে কিন্তু মনে রাখতে হবে। কিছু এনজাইম, স্পেশাল কয়েকটা এনজাইমের নাম আমি একটু তোমাকে বলে দিচ্ছি, যেগুলা তোমার পরীক্ষায় প্রায়ই কিন্তু আসে। তাহলে লাইসোজোমের 3টা এনজাইমের নাম আমি এযাবৎকালে পরীক্ষায় বেশি পেয়েছি, বিভিন্ন পরীক্ষাতে আসে। এতে হলো অ্যাসিড ফসফাটেজ, দেখো ভালো করে বুঝো, এতে হচ্ছে অ্যাসিড ফসফাটেজ। আচ্ছা, সিতে হলো স্যাকারেজ, আর এলতে হচ্ছে লাইসোজাইম। ওই যে 50 রকম এনজাইমের নাম আমরা বললাম, তার মধ্যে এই 3টা এনজাইমের নাম একটু মনে রাখবা। কিভাবে প্রশ্ন হতে পারে যে লাইসোজোমে কোন এনজাইমটি পাওয়া যায়? তাহলে আমরা এই ছবি থেকে কি কি পাচ্ছি দেখো। অ্যাকচুয়ালি এটা একটা লাইসোজোম পুরোটা, এবং এই লাইসোজোমে একটা দ্বিস্তরী একক পর্দা আছে, এবং লাইসোজোমের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর ভিতরে এনজাইমগুলা। এবং এখানে কত রকমের এনজাইম আছে? 50 রকমের এনজাইম আছে। তার মধ্যে আমরা দেখো 3টা এনজাইমের নাম আমরা মনে রাখবো। ACL টেকনিকটার নাম, এতে হলো অ্যাসিড ফসফেটেজ, সিতে হলো স্যাকারেজ, আর এলতে হচ্ছে লাইসোজাইম। আর সবথেকে ইম্পর্টেন্ট দুইটা শব্দ, যে লাইসোজোমের যে প্রাচীর বা পর্দা, এটাকে তুমি পর্দাও বলছো, এই যে দ্বিস্তরী একক পর্দা, এই পর্দাতে দুইটা উপাদান আছে। স্ট্যাবিলাইজার যে প্রাচীরকে স্থিতিশীল রাখে, ফলে এনজাইমগুলো বাইরে আসে না। আর লোবিলাইজারের কাজ কি? প্রাচীরটাকে ছিদ্র করে দেয়, অস্থিতিশীল করে দেয়, ফলে এনজাইমগুলো বাইরে এসে জীবাণুকে খায়। তাহলে এনজাইমগুলোকে ভিতরে সুরক্ষিত রাখতে হবে, তা না হলে কি হতে পারে? দেখা যাচ্ছে জীবাণু না পাইলে কোষীয় অঙ্গাণুকে খেয়ে পুরা কোষটাকে মেরে ফেলতে পারে, এটা কোষের জন্য খারাপ। কথা বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের লাইসোজোমের একটা স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচার থেকে আমাদের এই শব্দগুলো মনে রাখতে হবে। এখন আসো আমরা শিখব লাইসোজোমের কাজ, লাইসোজোম কি কি কাজ করে থাকে, দ্যাট মিনস তার ফাংশনগুলো আমরা একটু দেখি। আচ্ছা, লাইসোজোমের কাজগুলো আমরা বলি এখন, এবং এই লাইসোজোমের কাজগুলা তোমাদের পরীক্ষায়, বিশেষ করে MCQতে, মেডিকেল ভর্তি পরীক্ষা অথবা তোমাদের একাডেমিক HSC পরীক্ষাতে এই কাজগুলো থেকে কিন্তু ভাই প্রশ্ন হবে। আসো, কি কি কাজ এরা করে? 1 নম্বরে বলবা এরা ফ্যাগোসাইটোসিস, তোমরা 9-10-এ ফ্যাগোসাইটোসিস নামটা হয়তো শুনেছো, ফ্যাগোসাইটোসিস, আর একটা হচ্ছে পিনোসাইটোসিস।
হ্যাঁ, তোমরা ফ্যাগোসাইটোসিস শুনে থাকবা, কিন্তু পিনোসাইটোসিস শব্দটার সাথে সবার পরিচয় নাও থাকতে পারে। তো মনে রাখবা, জীবাণু ভক্ষণের দুইটা পদ্ধতি আছে, একটা হলো ফ্যাগোসাইটোসিস, একটা হচ্ছে পিনোসাইটোসিস। সো এই দুই পদ্ধতিতে তারা হচ্ছে মূলত জীবাণুকে খায়, অর্থাৎ জীবাণুকে ভক্ষণ করে থাকে। এই দুইটা পদ্ধতিতে, একটার নাম হলো ফ্যাগোসাইটোসিস আর একটার নাম হলো পিনোসাইটোসিস। আমরা 9-10 হয়তো পড়েছি যে জীবাণুকে যে প্রক্রিয়ায় ভক্ষণ করে এটা হলো ফ্যাগোসাইটোসিস। এটা হলো কঠিন টাইপের যে জীবাণুগুলো আছে, আর তরল টাইপের যে জীবাণুগুলো আছে বা খাবারগুলো আছে সেগুলোকে তারা পিনোসাইটোসিস পদ্ধতিতে ভক্ষণ করে। তার মানে তুমি একটা কথা মনে রাখতে পারো এখানে, যে যেগুলো হচ্ছে একটু কঠিন বা সলিড টাইপের, কঠিন টাইপের জীবাণু আছে তারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ভক্ষণ হয়, আর যেগুলো একটু তরল টাইপের খাদ্য বা তরল টাইপের জীবাণু আছে সেগুলো হচ্ছে পিনোসাইটোসিস পদ্ধতিতে তারা কিন্তু খেয়ে থাকে। তাহলে আমরা দুইটা শব্দ পেলাম। এবং এরপরে 2 নম্বরে আমরা যা বলবো, এরা কি করে দেখো, অনেক সময় লাইসোজোম যে কাজটা করে, এরা একটা পদ্ধতিতে কোষীয় অঙ্গাণুকে খেয়ে থাকে, তার নাম হচ্ছে অটোফেগি। এই নামটা হয়তো তোমাদের মানে অনেকেই শুনে থাকবা, অটোফেগি। হ্যাঁ, লাইসোজোমের কাজের ভিতর আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অটোফেগি। অটোফেগি মানে কি, এরা অনেক সময় লাইসোজোম জীবাণুকে না পাইলে কি করে জানো, অপ্রয়োজনীয় যে অঙ্গাণুগুলো আছে আমাদের সেলের ভিতরে, সেই অঙ্গাণুগুলোকে তারা হচ্ছে ভক্ষণ করে, যেগুলো দরকার নাই, অপ্রয়োজনীয় কিছু অঙ্গাণু আছে তাদেরকে কিন্তু খায়। এই শব্দটাকে বলা হচ্ছে অটোফেগি। তাহলে এমসিকিউতে আসতে পারে, অটোফেগি কোথায় ঘটে? লাইসোজোমে ঘটে। হোয়াট ইজ অটোফেগি? বলতে হবে যে লাইসোজোম তো মূলত জীবাণুকে খায়, কিন্তু জীবাণু না পাইলে কখনো কখনো অপ্রয়োজনীয় কোষীয় অঙ্গাণুগুলোকে সে ভক্ষণ করে, এটাকে বলা হচ্ছে অটোফেগি। মনে রাখবা, অটো মানে হলো সব বা নিজ, আর ফেগি মানে হলো ভক্ষণ। নিজের যে অঙ্গাণু, আচ্ছা বলো, লাইসোজোম নিজেই তো একটা কোষীয় অঙ্গাণু, তাই কি না? অ্যান্ড সে আবার অন্যান্য অঙ্গাণুকে ভক্ষণ করে, মানে নিজের প্রজাতিকেই ভক্ষণ করতেছে। মানে দ্যাট মিনস সেটা হতে পারে মাইটোকন্ড্রিয়া, হতে পারে প্লাস্টিড, এনি আদার, মানে এনি টাইপ কোষীয় অঙ্গাণু সে কিন্তু খেয়ে ফেলতে পারে, অতিরিক্ত যেগুলো প্রয়োজন নাই, এটাকে অটোফেগি বলে। বিজ্ঞানীরা বলছে অটোফেগি আমাদের জন্য ভালো, অর্থাৎ জীবদেহে অটোফেগি হলে এটা কিন্তু ভালো, উপকারী। কেন? দেখো, তোমরা যারা ব্লাড দাও তো, ব্লাড দিলে উপকারটা কি বলো তো? ব্লাড দিলে একটা উপকার আছে, সেটা হচ্ছে তোমার শরীরে নতুন যে ব্লাড সেলগুলো আছে সেগুলো তৈরির প্রবণতা বাড়ে। কথা বলছি, এমনিতেই তো আমাদের ব্লাড সেলগুলো সর্বোচ্চ 120 দিন আরবিসি এগুলো ধ্বংস হয়, তারপর ডাব্লিউবিসি প্লেটলেট তো আরও কম সময়ের মধ্যে ধ্বংস হয়ে যায়, 8 থেকে 10 দিনের মধ্যে। তো সেক্ষেত্রে ব্লাড দিলে উপকারিতা হলো যে নতুন ব্লাড সেল তৈরি হবে। আর অটোফেগি হলে কি হয়, অপ্রয়োজনীয় অঙ্গাণুগুলো যখন ভক্ষণ হয়ে যায় তখন আমাদের কিন্তু আবার নতুন করে অর্গান, মানে আমাদের যে নতুন করে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলো কিন্তু আবার তৈরি হয়। এটা আমাদের কিন্তু উপকার, ঠিক আছে? এটা কিন্তু আমাদের উপকার হয়, এটা মনে রাখতে হবে। কিন্তু যদি এরকম হয় যে অটোলাইসিস হয়ে গেল, অটোলাইসিস, এইটা কিন্তু আবার কোষের জন্য খারাপ। এটা কি করে জানো? এটা কখন হয়? এটা হচ্ছে যখন তীব্র খাদ্য অভাবের সময় হয়, তীব্র খাদ্যাভাবের সময়, ঠিক আছে? তীব্র খাদ্যাভাব এর সময় এটা হয় কি, এই পুরো কোষকেই সে খেয়ে ফেলে। হ্যাঁ, পুরো কোষকেই ভক্ষণ করে, পুরো কোষকেই সে হচ্ছে ভক্ষণ করে ফেলে, এটাকেই বলা হচ্ছে অটোলাইসিস। তো একটা কথা তোমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে অটোফেগি কিন্তু আমাদের জন্য উপকারী হলেও অটোলাইসিস কিন্তু উপকারী না। অর্থাৎ দেখো, পুরা কোষকেই সে ভক্ষণ করে ফেলতেছে, দিস ইজ কল্ড অটোলাইসিস। অর্থাৎ যখন তীব্র খাদ্য অভাব হবে কোষের ভিতরে, পুরো কোষটাকেই মেরে ফেলবে। তাহলে এখানে আমরা কিন্তু 4টা শব্দ পাইছি, আবার বলি, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস মানে নর্মাল জীবাণু ভক্ষণের যে পদ্ধতি। আবার কখনো কখনো জীবাণুকে না পাইলে অপ্রয়োজনীয় অঙ্গাণুগুলাকে খাইলে সেটাকে কি বলবে? অটোফেগি। আবার হয় কি, পুরো কোষকেই খেয়ে ফেলে, তখন সেটাকে কি বলতে হবে? অটোলাইসিস। আচ্ছা, এবার 4 নম্বরে বলবা কি, এর আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে। শুক্রাণুর যে লাইসোজোম, আমাদের ছেলেদের ক্ষেত্রে শুক্রাণুর যে লাইসোজোম, হ্যাঁ, শুক্রাণুর লাইসোজোম, সেখান থেকে একটা বিশেষ এনজাইম নিঃসরণ হয়, তার নাম হচ্ছে হায়ালিউরোনিডেজ। এইটা একটা এনজাইম, এখান থেকে নিঃসরণ হয়, হায়ালিউরোনিডেজ, মনে রাখবা। এই এনজাইমটা কি করে জানো? এই এনজাইমটা হচ্ছে আমাদের ফিমেল, অর্থাৎ মেয়েদের ডিম্বাণুর যে প্রাচীর, ডিম্বাণুর প্রাচীরকে ভেদ করতে সাহায্য করে।
ডিম্বাণুর প্রাচীরের বিগলন ঘটায়। এটা মনে রাখবা, ডিম্বাণু প্রাচীরের কি ঘটায়? বিগলন ঘটায়। অর্থাৎ ডিম্বাণুর যে প্রাচীর এটাকে বিগলন গলিয়ে ভিতরে শুক্রাণুকে প্রবেশ করতে সাহায্য করে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে শুক্রাণুর লাইসোজোম থেকে হায়ালিউরোনিডেজ এনজাইম নিঃসরণ হয় যা ডিম্বাণুর প্রাচীরের বিগলন ঘটায়। ঠিক আছে। 5 নম্বর কাজ, আমাদের লাইসোজোমের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কেরাটিন প্রোটিন তৈরি। কেরাটিন প্রোটিন তৈরি, এটা এক ধরনের প্রোটিন যেটা দেখবা তোমাদের চুলে এই প্রোটিনগুলো কিন্তু দরকার হয় বা থাকে। ঠিক আছে। তাহলে আমরা লাইসোজোমের কি কি কাজ পেলাম? 5টা কাজ পেয়েছি আমরা। যে কাজ এর লাইসোজোমের কিন্তু অনেক কাজ আছে, বাট যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলছি। কখনো কখনো জেনেটিক পরিবর্তনের মাধ্যমে লাইসোজোম আমাদের দেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে, এটা মনে রাখবা। কখনো কখনো লাইসোজোম জেনেটিক পরিবর্তনের মাধ্যমে আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে, এটা খুব ভালো করে মনে রাখবা। তো এইরকম দেখবা বইগুলোতে প্রায় 7-8টা মতো কাজ দেওয়া আছে, এই কাজগুলো ভালো করে পড়তে হবে। আমি আরেকবার একটু ডিসকাশন করি। ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস দুইটা পদ্ধতি। কঠিন টাইপের জীবাণুগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সে খেয়ে থাকে বা খাদ্যগুলাকে, আর পিনোসাইটোসিস হচ্ছে তরল টাইপের যে খাবারগুলো আছে। তোমরা কোষ ঝিল্লি পড়তে গেলে এই পিনোসাইটিক ভেসিকল, ফ্যাগোসাইটিক ভেসিকল বলে দুইটা শব্দ পাবা। অর্থাৎ জীবাণু ভক্ষণ করার দুইটা বিশেষ পদ্ধতির নামই হচ্ছে এটা। আর জীবাণুর পাশাপাশি যখন অপ্রয়োজনীয় অঙ্গাণুগুলোকে খাবে তখন সেটাকে বলা হবে অটোফেগি। আর তীব্র খাদ্যাভাবের সময় যখন পুরো কোষটাকেই সে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, তখন সেটাকে বলা হবে অটোলাইসিস। মনে রাখবা, অটোফেগি উপকারী হলেও অটোলাইসিস উপকারী নয় কোষের জন্য। শুক্রাণু লাইসোজোম থেকে হায়ালিউরোনিডেজ এনজাইম আসে যা ডিম্বাণুর প্রাচীরের বিগলন ঘটায়, কেরাটিন প্রোটিন সংশ্লেষণ এবং ক্যান্সার সৃষ্টি। সো আমাদের লাইসোজোম আমাদের যেমন উপকারও করে, আবার মাঝে মাঝে কিছু ক্ষতিও করে থাকে। ঠিক আছে। তো আমরা মোটামুটি লাইসোজোমটা পড়ে ফেললাম। যাদের এর আগের লেকচারগুলো করা নাই তারা অবশ্যই লেকচারগুলো করে নিবা সিরিয়ালি। তো লাইসোজোমটা তোমাদের এমসিকিউ এর পার্সপেক্টিভে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এর ক্লাসটা করে নাও, এর পরবর্তীতে আমরা আরও একটা টপিক নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।